Welcome back. Continuation of last lecture. And একটু অন্যরকমভাবে ম্যাথমেটিক্স থেকে অনেক বেরিয়ে যাব, ইঞ্জিনিয়ারিংয়ের অনেক ভিতরে ঢুকে যাব। আশা করি তোমরা অনেকে অ্যাপ্রিসিয়েট করবা, এনজয় করবা এবং একটু এফর্ট লাগবে। আমরা এর আগে যেটা দেখেছিলাম ফ্রি ভাইব্রেশন দেখেছিলাম, ড্যাম্পড ফ্রি ভাইব্রেশন দেখেছি। আজকে আমরা ফোর্সড ভাইব্রেশন দেখব। তো প্রথম লাইনটাই হচ্ছে দিস ইজ হোয়াট উই হ্যাভ বিন প্রিপেয়ারিং আওয়ারসেলফ। এটার জন্য রেডি হচ্ছিলাম। এর আগে যে পড়েছি ফ্রি ভাইব্রেশন, ড্যাম্প ফ্রি ভাইব্রেশন, আনড্যাম্প ফ্রি ভাইব্রেশন, সব কিছু এটা আমরা রেডি হচ্ছি আমরা। সো ব্যাপারটা কি, ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা স্প্রিং মাস ড্যাম্পার সিস্টেম, ফুল গ্লোরিতে আমরা ইনভেস্টিগেট ফুল গ্লোরি। এম আছে, সিডি আছে, কে থাকবে, এফটিও থাকবে। ওকে, আচ্ছা। দিস ক্লাস অফ ভাইব্রেশন covers a large variety of problem এবং এই জন্য এখানে আমরা স্প্রিং মাস ড্যাম্পার সিস্টেম দিয়ে অন্য ধরনের সিস্টেমকে কীভাবে ডাইনামিক বিহেভিয়ার আমরা ইনভেস্টিগেট করি বা ডাইনামিক বিহেভিয়ারের সাথে এটা মিল আছে সেটা আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। A large variety of problem. Just to mention a few, vibration of the deck of a bridge. ব্রিজের উপর দিয়ে যখন গাড়ি যায়, অনেকেই তোমরা হয়তো ফিল করেছো যে ডেকটা ভাইব্রেট করে। তো এখন ডেকের একটা মাস আছে, ডেকের একটা স্প্রিং কনস্ট্যান্ট আছে এবং ডেক যখন প্ল্যাটফর্মটা যখন সে ভাইব্রেট করে তার একটা ফ্রিকশন থাকবে, এম আছে, সিডি আছে, কে আছে, একটা ফোর্সিং ফাংশন আছে স্প্রিং মাস সিস্টেমের মতোই। এক্সকিউজ মি। ভাইব্রেশন অফ deck of a bridge, vehicular traffic, vibration of a river bridge. হয়তো তোমরা এক্সপিরিয়েন্স করেছো এটা। ব্রিজের উপরে দাঁড়িয়ে থাকলে ব্রিজ কিন্তু ভাইব্রেট করে এবং ওই ভাইব্রেশনটা কিন্তু খুব মারাত্মক ভাইব্রেশন, স্লো ভাইব্রেশন। পানির জন্য, ভেহিকুলার ট্রাফিকের জন্য, বাতাসের জন্য। আবার বলি, নিচে দিয়ে যে পানি যাচ্ছে, পানির জন্য কলাম ভাইব্রেট করে, বাতাস যাচ্ছে, বাতাসের জন্য ডেক ভাইব্রেট করে, গাড়ি যায়, গাড়ির জন্য ডেক ভাইব্রেট করে। এবং ব্রিজের যে স্লো ভাইব্রেশনটা, এটা কিন্তু খুব মারাত্মক। এটা জাস্ট একটা কথা হয়ে আমি তোমাদেরকে বলি যে মেঘনা গোমতী ব্রিজ রিসেন্টলি কিন্তু আবার নতুন করে কনস্ট্রাকশন করা হয়েছে। মেঘনা গোমতীর যে ব্রিজটা ছিল ওটা রিসেন্টলি কিন্তু কনস্ট্রাকশন করা হয়েছে। 80s যখন এটা তৈরি করা হয়েছিল তখন বলা হয়েছিল যে এটার লাইফ প্রায় 100 বছর হতে হবে, হয় নাই। কারণ মেঘনার পানির ডাইনামিক্সটা ব্রিজের ভিতরে ইনকর্পোরেট করা হয়নি, ঠিকমতো করতে পারেনি, খুব ভাইব্রেট করতো ব্রিজটা। এনিওয়েজ, ভাইব্রেশন অফ ব্রিজ as well as water flow and creating, পানিটা যখন ফ্লো করে আর বাতাসটা যখন ফ্লো করে, there is something called Karman vortices. এই কারমান vortices জন্য কিন্তু এই ভাইব্রেশন তৈরি হয়। ওকে, 3 directional vibration of pedestrian over bridge. যত pedestrian over bridge ক্রস করার সময় খেয়াল করবা যে এটা কাঁপে, ভাইব্রেশন করে। ওকে, স্প্রিং মাস সিস্টেম দিয়ে আমরা এটাকে বুঝি। It involves movements in all 3 directions. Vibration of blades of a ceiling fan, আমাদের মাথার উপর যে সিলিং ফ্যানটা থাকে, ঘোরার সময় সিলিং ফ্যানের যে ভাইব্রেশন, সে ভাইব্রেশনকে আমি ইমাজিন করতে পারি যে স্প্রিং মাস সিস্টেম দিয়ে আমি মডেল করবো। এখন তোমরা বলবা যে সিলিং ফ্যানের ভাইব্রেশন আমার এত সিরিয়াস কেন? হ্যাঁ, সিলিং ফ্যানের ভাইব্রেশন আমার সিরিয়াস, হয়তো আমি ইগনোর করতে পারি, কিন্তু would you agree with me যদি আমি বলি যে সিলিং ফ্যানের ব্লেডের ভাইব্রেশন আর এয়ারপ্লেনের উইংসের ভাইব্রেশন বিহেভিয়ার একই রকম?
সিমিলার হবে। সি সিলিং ফ্যানের ব্লেডসের ভাইব্রেশন আমি ইগনোর করতে পারি, কিন্তু এয়ারপ্লেন উইংসের ভাইব্রেশন ইগনোর করা পসিবল না। এয়ারপ্লেনের সামনে যে কম্প্রেসারের ফ্যান ব্লেডসগুলো থাকে ইগনোর করা পসিবল না। এগুলো সবই কিন্তু এগুলো আমরা স্প্রিং মাস সিস্টেম দিয়ে আমরা মডেল করি। Vibration of tall buildings because of wind flowing. And there are many other similar situations that model using spring mass system. In general, we will be seeking the behavior of non-homogeneous equation. যেটা বললাম MO থাকবে, CD থাকবে, K থাকবে, FT থাকবে, non-homogeneous. Full gloryতে আমরা equation আমরা investigate করব. So this is the equation. FT is the external forcing function. We can envision, depending on the physical problem, the external forcing function can be a variety of algebraic forms. অনেক ফর্মে থাকতে পারে FT, অনেক ফর্মে FT থাকতে পারবে। We will investigate a range of forcing function in the next chapter. Next lectureগুলোতে আমরা অনেক ধরনের ফোর্সিং ফাংশন নিয়ে আমরা ডিসকাস করব, যেখানে ডিসকন্টিনিউয়াস ফোর্সিং ফাংশনও থাকবে। ডিসকন্টিনিউয়াস ফোর্সিং ফাংশন থাকবে, সেই ডিসকন্টিনিউয়াস যখন আসবে তখন ইয়ে করবো। ওইটা ইনভেস্টিগেট করার জন্য আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম দিয়ে আমরা ইনভেস্টিগেট করব। নেক্সট লেকচার আমরা এগুলো দেখব। ফর দ্য টাইম বিং আমি একটা সিম্পল মডেল নিয়ে আমরা আমাদের মডেল তৈরি করব, আন্ডারস্ট্যান্ড করব। সেটা হচ্ছে জাস্ট FT ইজ F0 কোসাইন ওমেগা টি, সিম্পল মডেল থিং। এটা দিয়ে আমরা কিন্তু অনেক কিছু বুঝে ফেলতে পারবো। হ্যাঁ, নেক্সট লেকচারে আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম দিয়ে আরও সিরিয়াস ধরনের ফোর্সিং ফাংশন দিয়ে আমরা ইনভেস্টিগেট করব। Nevertheless, the dynamic behavior system can also be displaced sufficiently periodic. ওকে, যদিও আমি কোসাইন ওমেগা 0 তার তোমরা হয়তো বলবা যে রিয়েল লাইফের সিস্টেম তো বেশ কমপ্লিকেটেড হয়, তারপরেও সাইনোসয়েডাল ফাংশন থেকে দিয়ে কিন্তু অনেক কিছু ইনভেস্টিগেট করা যায়। অ্যাজ অ্যান এক্সাম্পল, shows the vibration nature of a pedestrian overbridge. দেখাচ্ছি আমি এটা, মানুষ যখন ক্রস করে তখন পেডেস্ট্রিয়ান ওভারব্রিজের ভাইব্রেশনটা কেমন হয়। Look at this actual measurement. Yes, আমি ভেবেছি। ওকে, আমি ভেবেছি। জিজ্ঞেস করতে পারো ইফ ইউ আর কিউরিয়াস, এটা কোন ওভারব্রিজ। মজা পাবো আশা করি। নীলক্ষেত এবং নিউ মার্কেটের ভিতরে যে ওভারব্রিজটা আছে সেই ওভারব্রিজের ভাইব্রেশন। নীলক্ষেত এবং নিউ মার্কেটের যে ওভারব্রিজটা সেই ওভারব্রিজের ভাইব্রেশন। তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি মোটামুটি বেশ ভালো পিরিয়ডিক, কিন্তু এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে ল্যাটারাল, আর এটা হচ্ছে লঙ্গিটিউডাল। তো অন্তত এই দুটো আমি দেখতে পাচ্ছি কিন্তু বেশ পিরিয়ডিক। একটু তোমাদেরকে জাস্ট একটু একটা জিনিস অ্যাপ্রিসিয়েট করতে বলি, স্পেশালি তোমরা যারা রোবোটিক্সে দিকে যাবা, তোমাদের এই জিনিসটা বেশ ভালোভাবে তোমাদেরকে বুঝতে হবে যে হ্যাঁ, ব্রিজের উপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি বলে ব্রিজটা ভাইব্রেট করছে, আমি দেখতে পাচ্ছি যে এটা মোটামুটি একটা সাইনোসয়েডাল। ল্যাটারাল ভাইব্রেশন কেন আসতেছে? ল্যাটারাল ভাইব্রেশন আসতেছে কারণ আমার হাঁটার মোশনের জন্য আমি একবার এদিকে যাই, একবার ওদিকে যাই, একবার এদিকে যাই, একবার ওদিকে যাই। এটার জন্য কিন্তু আমার ব্রিজের ল্যাটারাল ভাইব্রেশন আসতেছে। লঙ্গিটিউডাল ভাইব্রেশন হচ্ছে আমার হাঁটার জন্য আমি একবার সামনে যাই, একবার পিছনে, একবার সামনে, একবার পিছনে, লঙ্গিটিউডাল ভাইব্রেশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কোসাইন সাইনোসয়েডাল ফাংশন দিয়ে কিন্তু অনেক কিছু কিন্তু আমরা ইয়ে করতে পারি। ব্রিজের ভাইব্রেশন, বিল্ডিংয়ের ভাইব্রেশন, সবই কিন্তু আমরা সাইনোসয়েডাল ভাইব্রেশন দিয়ে আমরা প্রিলিমিনারি মডেলিং করতে পারি আমরা। কিন্তু however, even for simplest cases also, the algebra can be quite overwhelming. বেশ overwhelming হবে।
পুরোপুরি বোঝাবার চেষ্টা করব আমি। I will not try to cut corners. I will not try to cut corners. পুরোপুরি বোঝাবার চেষ্টা। However, we will discuss these problems through some example. So y double prime plus y prime plus 5/4y equal to 3 cosine t. আমরা জানি এটা সলিউশন কিভাবে বের করতে হবে। y0 equal to 0, y prime 0 equal to 3. Recalling our earlier discussion, it's a solution that there will be homogeneous component and there will be particular component. এটার homogeneous component আমরা roots করে বের করে নেব। e to the minus 3/2 cosine t, e to the minus t/2 sin t, এটা repeat. Okay? Our particular solution আসবে আমার a cosine t plus b sin t. ঠিক আছে? Okay. So আমি যদি initial particular solution আমি যদি এক্সারসাইজের থ্রুতে আমি যদি যাই তাহলে আমার a b এর ভ্যালু আসে 12/17। আমরা এটা কত ক্লাসে আমরা দেখি 12/17 আর 48/17। সো a আর b এর আমি বের করে ফেলতে পারবো। not a very big deal. Therefore আমার full solution আমরা এখনো initial condition আমি বসাই নাই। c1 e to the minus 3/2 this full. Okay. After substituting the initial condition, this is my solution. 22/17 e to the minus 3/2, 14/17 e to the minus 3/2, 12/17 this. Okay? Acha, এখন the solution is shown graphically here. Looks quite overwhelming. কিন্তু আমি তোমাদের একটা জিনিসকে একটু বুঝতে বলবো। এই যে আমার এটা হোমোজিনিয়াস সলিউশনটা আছে, এই হোমোজিনিয়াস সলিউশনটা আছে, এই হোমোজিনিয়াস সলিউশন ভিতরে আমার একটা ডিকেইং এক্সপোনেনশিয়াল আছে। হোমোজিনিয়াস সলিউশনের ভিতরে আমার একটা ডিকেইং এক্সপোনেনশিয়াল আছে যেটা অ্যাকচুয়ালি ডিকে করে যাবে। সো এই হোমোজিনিয়াস সলিউশনটা উইথ টাইম ডিকে করে যাবে। ওকে, উইথ টাইম ডিকে। সো এই পোর্শনটা থাকবে না, উইথ ইনক্রিজিং টাইম এই পোর্শন থাকবে না। কোনটা সাস্টেইন করবে? এটা সাস্টেইন করবে। এটা কিভাবে সাস্টেইন করতেছে? Because of this. Because of this. Therefore, once again, আমার একটা সিস্টেমকে আমি এই ফোর্স দিয়ে আমি এক্সাইট করেছি। এক্সাইট করার প্রথম দিকে হোমোজেনিয়াস সলিউশন থাকবে, কিন্তু ওইটা সিস্টেমটা ডিকে করে যাবে। এবং আমরা দেখেছি এটা কিন্তু ডিকেইং সলিউশনই হবে, করে যাবে আলটিমেটলি। বিকজ অফ দিস সলিউশনটা সাস্টেইন করবে। Therefore, this is the total solution যেটা সাস্টেইন করবে। অরেঞ্জ কালারে আমি দেখাচ্ছি, এটাকে আমরা বলি স্টেডি স্টেট সলিউশন। আর ট্রানজিয়েন্ট সলিউশন, যে সলিউশনটা ইনিশিয়াল আরম্ভ হবে কিন্তু পরে ডিকে করে যাবে, সেটাকে আমরা বলি ট্রানজিয়েন্ট সলিউশন। ট্রানজিয়েন্ট প্লাস স্টেডি স্টেট সলিউশন ইজ দ্য টোটাল সলিউশন। ট্রানজিয়েন্টটা ডিকে করে যাবে, স্টেডি স্টেট সলিউশনটা আমার আলটিমেটলি টোটাল সলিউশনের সাথে ম্যাচ করে যায়। এবং এইটা কিন্তু সব সময় সব সিস্টেমের তাই বিহেভিয়ার হবে। ইনিশিয়ালি তার যেই ডিস্টারবেন্সটা থাকবে ওটা ডিকে করে যাবে, পরে ফোর্সিং ফাংশনের সাথে তার সলিউশন সাস্টেইন করবে। As time increases, however, the particular portion of the solution survives and continues. আমরা কিছু নাম্বার দিয়ে আমরা প্রবলেম সলভ করেছিলাম। আমরা এখন একটু ফর্মাল সলিউশন বের করব এম, সিডি আর কে দিয়ে। একটা জেনারেলাইজ সলিউশন আমি বের করব। সলিউশন একইভাবে হোমোজিনিয়াস পার্টিকুলার, এবং প্রথমে আমি হোমোজিনিয়াস সলিউশন বের করব। হোমোজিনিয়াস সলিউশন অ্যাজ উই ডিসকাসড উইথ গ্রেট ডিটেল, এবং এই হোমোজিনিয়াস সলিউশনটা আলটিমেটলি ডিকে করে যাবে। দিস ইজ দ্য ট্রানজিয়েন্ট পোর্শন, ডিকে করে যাবে। আমরা স্টেডি স্টেট সলিউশন নিয়ে বেশি কথা বলবো। এবং স্টেডি স্টেট সলিউশন A constant, B constant, these will be the A constants and B constants. F0 m omega squares, omega 0 square, this A, B, where omega 0 is K by m
is the natural frequency of vibration. Is the natural frequency of vibration. Okay? All right. It is worthwhile to write this like this. A solution take, we are actually looking at a solution. A or B আমরা in terms of M, CD or K বের করেছি আমরা. Okay? It is worthwhile to write this in the form R this, where R is আগের মতোই a square plus b square square root and delta phase is this. R is f0 divided by m square, tan delta is this. আমরা এটা নিয়ে একটু বেশ কথা বলবো আমরা. Remember, R is the amplitude of vibration. R is the amplitude of vibration. এখন কিন্তু আমার damping আছে. এখন আমার damping আছে. এবং once again, let's not lose the perspective. Omega কোত্থেকে আসতেছে আর omega 0 কোত্থেকে আসতেছে. Omega হচ্ছে আমার forcing function এর frequency. Omega হচ্ছে আমার forcing function এর frequency. This omega is the frequency of the forcing function, and omega 0 is the natural frequency of vibration. Omega, তোমরা already দেখতে পাচ্ছ, আমি একটু এটাকে delete করি আমি. Omega is the frequency of the forcing function, or omega 0 is the natural frequency of vibration. তোমরা অলরেডি এখানে কিন্তু একটা প্রবলেম সেন্স করতে পারছো. ওমেগা 0 আর ওমেগা যদি সেম হয়ে যায়, সো মনে হচ্ছে যে কোনো একটা সমস্যা তৈরি হবে. লেটস সি. ওকে? এবং ইঞ্জিনিয়ার হিসেবে ওটাই কিন্তু আমাদেরকে 1 নম্বর গেস করতে হবে, 2 নম্বর অ্যাভয়েড করতে হবে. গেস করতে হবে যে হোয়াট ইজ দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন এবং আমার সিস্টেম ওখানে কীভাবে বিহেভ করে মেকানিক্যাল সিস্টেমের জন্য. ইলেকট্রিক্যাল সিস্টেমের জন্য আমার ইলেকট্রিক্যাল সার্কিটকে কিন্তু আমি টিউনিং যখন করি, রেডিও টিউনিং যখন করি, আমি কিন্তু ওই ফ্রিকোয়েন্সিতে আমার সার্কিটকে আমি টিউন করবো যাতে আমি ইনকামিং সিগন্যাল আমি ধরতে পারি. ওকে? দ্যাটস অ্যানাদার থিং, সেটা আমরা পরে দেখব. ওকে? এখন এটা বোঝার জন্য আমি একটা কাজ করতেছি. We are particularly interested in investigating the behavior of how steady state amplitude R, how this R varies with the frequency of forcing function. আমি যদি ফোর্সিং ফাংশন ফ্রিকোয়েন্সি চেঞ্জ করি, কারণ আমার সিস্টেমের ফ্রিকোয়েন্সি কিন্তু আমার এম কে এর উপরে ডিপেন্ড করছে, এটা চেঞ্জ হবে না. ইনপুট ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ করি তাহলে আমার সিস্টেমের ভাইব্রেশন কীভাবে চেঞ্জ হয়. ওকে? ওইটা করার জন্য আমি আমার টার্মকে আমি একটু অন্যভাবে লিখলাম, আর কে বাই এফ হিসেবে লিখলাম, F0 হিসেবে লিখলাম. এটাকে বলা হয় amplitude amplification factor. Amplitude amplification factor, and just for sake of argument, আমি k equal to 1 নিলাম, spring constant equal to 1 নিলাম. So k equal to 1. Okay? এবং CD equal to 2, damping 2, CD equal to 1, 0.5, 0.24, CD equal to 0, এবং এদিকে হচ্ছে আমার রেশিও, খেয়াল করে দেখি কি, রেশিও অফ ইনপুট ফ্রিকোয়েন্সি ওমেগা to the ratio of the natural frequency. Ratio of input frequency and natural frequency. আমি কি দেখতে পাচ্ছি যে আমার ফ্রিকশন যদি কম হয় তাহলে আমার যে জায়গায় আমার ওমেগা বাই ওমেগা 0 equal to 1, আমার অ্যামপ্লিটিউড বেড়ে যায়. অ্যামপ্লিটিউড বেড়ে যায়. দিস ইজ রেফার্ড টু অ্যাজ, তোমরা জানো, হয়তো জানো, resonance. And this is dangerous in engineering. This is dangerous in engineering. Building এর জন্য, mechanical system এর জন্য, this is dangerous.
আমাদেরকে মেকানিক্যাল সিস্টেমের জন্য, মেকানিক্যাল সিস্টেম বলতে আমি সিভিল সিস্টেমও বোঝাচ্ছি, এই রেজোনেন্স আমাদেরকে অ্যাভয়েড করতে হয়, রেজোনেন্স অ্যাভয়েড করতে হয়। আমি তোমাদেরকে কিছু রেজোনেন্সের তোমাদেরকে এক্সাম্পল দিই। তোমাদের যদি খুব হাই রাইজ অ্যাপার্টমেন্টে থাকো তাহলে হয়তো খেয়াল করবো তোমরা বাতাস যায়, বিল্ডিংয়ের কাঁচ কাঁচ কাঁপে। Yes, it's because of resonance. It's because of resonance. যে কার্বন ভোর্টিসিসের কথা বলেছি না, কোনো এক জায়গায় কোনো একটা ভোর্টিসিস তৈরি হচ্ছে এবং ভোর্টিসিসের সাথে কাঁচগুলো কাঁপতেছে, দরজাগুলো কাঁপে। It's because of this resonance. Okay? ওই কথাগুলো এখানে বলা আছে যে ওমেগা বাই ওমেগা 0, এই ফ্রিকোয়েন্সি রেশিও যখন 1 হয়ে যাবে আমার অ্যামপ্লিটিউড আমার ইনফিনিটি অ্যাপ্রোচ করে। এবং দিস ইজ অ্যান এক্সপিরিয়েন্স দ্যাট উই মে হ্যাভ এক্সপিরিয়েন্সড ইন কার, যারা গাড়ি চালাও, যে আমি গাড়ি স্টার্ট করে যখন গাড়ির আইডল অবস্থায় যখন আমি গাড়ির অ্যাক্সেলারেশন যখন আমি বাড়াই, মানে ইঞ্জিন ফ্রিকোয়েন্সি বাড়াই, এক পর্যায়ে কিন্তু ইঞ্জিন বাড়ে, ভাইব্রেশন বাড়ে, আবার ভাইব্রেশন কমে যায়। এটা তোমরা হয়তো ফ্যানের ক্ষেত্রে হয়তো তোমরা এটা এক্সপিরিয়েন্স করেছো, ফ্যানের স্পিড বাড়লে ভাইব্রেশন বাড়ে আবার কমে যায়। সো দিস রেজোনেন্স ইজ ইম্পর্টেন্ট and sometimes can be deadly also. Sometimes can be deadly also. USA তে ওয়াশিংটন স্টেটে একটা সাসপেনশন ব্রিজ কোলাপস করে ভেঙে গেছিল রেজোনেন্সের জন্য। সাসপেনশন ব্রিজ কোলাপস করে ভেঙে গেছিল রেজোনেন্সের জন্য। খুব সুন্দর ভিডিও আছে, তোমরা এটা চেক করে দেখতে পারো। We further investigated the dynamic behavior under different conditions through example. একটা এক্সাম্পল নিচ্ছি আমরা। y double prime plus 1/8 y prime plus y equal to f0 cosine omega t, y0 equal to 2, y prime 0 equal to 2. আমরা এখানে অনেক কিছুই আমরা জানি, এটা সলিউশন কিভাবে বের করতে আমরা জানি, এটা কি জানি। এনিওয়েজ দিস ইজ দ্য হোমোজেনিয়াস সলিউশন, দিস ইজ দ্য হোমোজেনিয়াস সলিউশন। ওকে, এবং পার্টিকুলার সলিউশন হবে এটা, এবং এ বির ভ্যালু কী হবে আমরা এখানে সব এখন আমরা সবই জানি আমরা। সো দিস ইজ এ অ্যান্ড দ্যাট ইজ বি, therefore we can construct, sorry এটা বি হবে না, this is a. Okay, find this. Okay, yt will be equal to homogeneous and yp will be equal to this particular solution. এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি ফোর্সিং ফাংশনের ফ্রিকোয়েন্সি বাড়াবো। আমরা জানি যে ট্রানজিয়েন্ট সলিউশন ডাই আউট করে যাবে, স্টেডি স্টেট সলিউশন কী হবে আমি সেটাই জানতে চাচ্ছি। ফোর্সিং ফাংশনের ফ্রিকোয়েন্সি আমি বাড়াবো। সো প্লিজ নোট, ওমেগা ইকুয়াল টু 0.3, ওমেগা ইকুয়াল টু 0.3, ওকে, ওমেগা ইকুয়াল টু 0.3। তাই যদি হয় তাহলে আমি দেখতে পাচ্ছি দিস ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ফোর্সিং ফাংশন, দ্য রেড ওয়ান। Frequency of the forcing function, green one is the forcing function, green one is the steady state solution. So 0.3 forcing function, steady state solution কাছাকাছি থাকছে আর কি। এখানে forcing function green one, sorry, the green one is the forcing function, sorry. Green one is the forcing function. So this is the green one. Now notice this, omega is 1. Omega is 1. আমি যদি পিছনে যাই, আমি যেভাবে চুজ করেছিলাম m
আর কে এটা 1, therefore omega 0 is 1. Omega 0 is 1. That's the natural frequency of vibration. তাহলে এখানে যেটা হচ্ছে যে green 1 is the natural is the forcing function, কিন্তু steady state solution increase করতে থাকে. Natural frequency green 1 omega is 2 বাড়িয়েছি, the red one steady state solution আস্তে আস্তে ডাই আউট করে যাচ্ছে, এবং এটা যদি আমি আরও যদি বাড়াই এটাকে, তাও আমি দেখছি এটা ডাই আউট করে যাচ্ছে। তো আমি যেটা দেখতে পাচ্ছি যে ওমেগা কম থাকলে ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন সাস্টেইন করে, ওমেগা যদি খুব ন্যাচারাল ফ্রিকোয়েন্সির কাছাকাছি চলে আসে তাহলে বেশ সমস্যা তৈরি হয়, আর যদি খুব উপরে চলে যায় আবার ডাই আউট করে যায়। আমাদের ন্যাচারাল এক্সপিরিয়েন্সের সাথে আমরা এগুলো মিলাতে পারি। আমরা দুটো কনস্ট্যান্ট আমরা বের করেছি এবং এই কথাগুলো আমি এখানে বলেছি যে অরেঞ্জ হচ্ছে the forcing function, the green is the steady state solution. এই কথাগুলো আমি এখানে বলেছি। ওমেগা ইকুয়াল টু 2 আর ওমেগা ইকুয়াল টু 4, আমাকে এগুলো আমি এক্সপ্লেন করে আসছি। আচ্ছা, ফোর্সিং ফাংশন উইথ নো ড্যাম্পিং, এটা আমি বলছি এই জন্য যেটা লিমিটিং কেস আছে না, লিমিটিং কেসের কথা বলেছি। সো আমার যদি ফোর্সিং ফাংশন থাকতেছে কিন্তু কোনো ড্যাম্পিং নাই, দিস ইজ দ্য ম্যাক্সিমাম বিহেভিয়ার, দিস ইজ দ্য ম্যাক্সিমাম বিহেভিয়ার। এই বিহেভিয়ারের ভিতরে কিন্তু আমার সিস্টেম থাকবে। তো আমরা দেখি একটু কী হয়। সো দিস ইজ মাই, আমরা সব কিছু করে আসছি, এখন এটা আমাদের বোঝা খুব একটা ডিফিকাল্ট হবে না। সো এম ডাবল ওয়াই ডাবল প্রাইম প্লাস কে ওয়াই ইকুয়াল টু 0, কোনো সিডি নেই, সিডি ইজ 0, therefore this is my solution, y equal to this homogeneous solution, particular solution আমরা এখন সবই জানি কীভাবে কী করতে হবে। So this will be my solution, f0 divided by m omega square minus cosine this, এবং এইটাকে যদি আমি দুটা কোসাইন টার্ম আছে, এটাকে যদি আমি একসাথে লিখি, ইট কামস টু সামথিং লাইক দিস। খেয়াল করো, সাইন ওমেগা মাইনাস ওমেগা 0 মাইনাস ওমেগা, আর সাইন ওমেগা 0 প্লাস ওমেগা, সাইন ওমেগা 0 মাইনাস ওমেগা, আর সাইন ওমেগা 0 প্লাস ওমেগা। যে কথাটা আমি বলেছি, পজ ফর আ while, একটু ওয়েট করো, থামো একটু। Take some time to ponder over this. If omega is not equal to omega 0, if omega is not equal to omega 0, কিন্তু খুব কাছাকাছি, খুব কাছাকাছি, তার মানে ওমেগা 0 মাইনাস ওমেগা খুব ছোট হয়ে যাবে, আর ওমেগা 0 প্লাস ওমেগা খুব বড় হয়ে যাবে। ওকে, ওমেগা 0 প্লাস মাইনাস ওমেগা খুব ছোট হয়ে যাবে, অ্যান্ড রিমেম্বার ওমেগা ইজ দ্য ফ্রিকোয়েন্সি। সো একটা হবে এরকম ওমেগা 0 মাইনাস ওমেগা, আরেকটা হবে ওমেগা 0 প্লাস ওমেগা, এবং দুটা কিন্তু মাল্টিপ্লাই করা হচ্ছে, তার মানে আরেকটা হবে এরকম ওমেগা 0 প্লাস ওমেগা হাই ফ্রিকোয়েন্সি, ওমেগা 0 মাইনাস ওমেগা লো ফ্রিকোয়েন্সি, এবং দুটো কিন্তু মাল্টিপ্লাই করা হচ্ছে। সো দুটাকে যদি জয়েন করা হয়, ইটস গোয়িং টু লুক লাইক দিস, অ্যান্ড দিস ইজ হোয়াট ইজ গোয়িং টু লুক লাইক। এটাকে টিউনিং বলে, এটাকে টিউনিং বলে। ওকে, সো দিস ইজ গোয়িং টু বি দ্য বিহেভিয়ার অফ মাই সিস্টেম। একবার উপরে উঠবে, একবার নিচে নামবে, একবার উপরে উঠবে, একবার নিচে নামবে। ওকে, সো আমরা আমাদের last function is the musicians use when they tune their instruments.
লাস্ট একটা এক্সাম্পল আমরা দেখব। The general solution would be this, এবং এটা হচ্ছে যে যদি আমার রিপিটেড রুটস হয়, রুটস যদি রিপিটেড হয় তাহলে আই হ্যাভ এ ভেরি স্ট্রেঞ্জ সিচুয়েশন যে ইট উইল কন্টিনিউয়াসলি গ্রো করতে থাকবে। এটা হবে না কারণ আমার ফ্রিকশন থাকবে, ড্যাম্পিং থাকবে, ড্যাম্পিং এটাকে ড্যাম্প ডাউন করে দেবে। সো এটা জাস্ট দেখাবার জন্য আমি দেখাচ্ছি এটা। ওকে, to satisfy the initial condition we will have this. Okay, all right, and now this is not going to happen because in real life we will have damping এবং ওটা এভাবে আনকন্ট্রোলেবলি গ্রো করবে না এটা। বাট নেভারদারলেস বিহেভিয়ারটা আমার জানতে হবে ইন ইঞ্জিনিয়ারিং, সো দ্যাট এটলিস্ট আমি জানি যে কি হতে পারে। ফাইনালি, মডেলিং ইলেকট্রিক্যাল সার্কিটস। মডেলিং ইলেকট্রিক্যাল সার্কিটস RLC, এটা নিয়ে আমি খুব বেশি আগাবো না, কারণ হচ্ছে যে আমি এখানে তিনটাকে আমি সিরিজে দেখিয়েছি। ইলেকট্রিক্যাল সার্কিটে তিনটা সিরিজে নাও থাকতে পারে, থাকবে না। আমি যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেখাবো ওটা হচ্ছে এটার জন্য, ওটা হচ্ছে এটার জন্য। কিন্তু আমার যদি সার্কিটটা যদি অন্যরকম হয়, আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন অন্যরকম। তো আমি জাস্ট এখানে একটা তোমাদেরকে এক্সাম্পল আমি দেখাবো যে এখানে যদি আমি আমার সেই কিরচফ ল যদি আমি অ্যাপ্লাই করি, সব কিছু আমি করলে অ্যাপ্লাই করলে, দিস ইজ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন দ্যাট আই এন্ড আপ উইথ L di dt plus RI 1/C Q ET। দেখতে পাচ্ছি এবার ভেতরে অনেক কিছুই চলে আসে। দেখুন, আমি যদি কারেন্টকে যদি আমি চার্জ ফর্মে যদি আমি নিয়ে যাই, তাহলে আমার সেকেন্ড অর্ডার L d স্কোয়ার Q এই ফর্ম আসে। অলরাইট, এবং মেকানিক্যাল সিস্টেমে আমরা যা দেখলাম, এখানে কিন্তু ব্যাপারগুলো একই ধরনের আসবে, এখানে গেলেও ব্যাপারগুলো একই ধরনের আসবে। এবার আমরা দেখতে পাচ্ছি মেকানিক্যাল সিস্টেমে যেখানে M ছিল, ইলেকট্রিক্যাল সিস্টেমের ওখানে L আসে। সো দিস ইজ লাইক দ্য ইনার্শিয়া অফ সিস্টেম। মেকানিক্যাল সিস্টেমে যেখানে আমার ড্যাম্পিং ছিল, ইলেকট্রিক্যাল সিস্টেমে আমার রেজিস্ট্যান্স আসে। মেকানিক্যাল সিস্টেমে যেখানে আমার স্প্রিং কনস্ট্যান্ট ছিল, এখানে আমার 1/, ক্যাপাসিটেন্স আসে। সো এই দুটো সিস্টেমকে কিন্তু অনেক সময় মেকানিক্যাল সিস্টেমকে কিন্তু ইলেকট্রিক্যাল সিস্টেমে কনভার্ট করে কিন্তু করা হয়, কারণ সার্কিট অ্যানালিসিস ইলেকট্রিক্যাল সিস্টেমে অনেক ইজি। এরপর আমার যদি অনেকগুলো মেকানিক্যাল সিস্টেম থাকে, ওগুলোকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিটে কনভার্ট করে সার্কিট সলভ করে উই গো ব্যাক টু মেকানিক্যাল সিস্টেম। ভেরি কমন প্র্যাকটিস, ভেরি কমন প্র্যাকটিস। সো সব কিছু করা হচ্ছে, আমি ইনিশিয়াল কন্ডিশন আমরা এটাকে সলভ করতে পারবো। এটা নিয়ে আমি খুব একটা করবো না, কারণ RLC সার্কিট স্ট্রাকচার সার্কিট আমার অন্যরকম হতে পারে, therefore আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন অন্যরকম হতে। The point that I was making is সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে খেয়াল করবো আমরা কত সিম্পল একটা কনসেপ্ট নিয়ে আরম্ভ করেছি, এবং গত 2 লেকচারে আমরা কত কমপ্লিকেটেড সিস্টেমে চলে গেছি। এবং অবভিয়াসলি মেকানিক্যাল সিস্টেমও আছে, ইলেকট্রিক্যাল সিস্টেমও আছে, অবভিয়াসলি অনেক ডেপথে চলে যাওয়া যায়। থ্যাংক ইউ অল ভেরি মাচ।